আজকে আমরা দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 6 লেসন 4 অধ্যয়ন করব। লেসন টাইটেল হচ্ছে ইউনিটি ইজ ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যতার মধ্যে ঐক্যতা। ইউনিটি মানে হচ্ছে কি ঐক্যতা, হ্যাঁ, আর ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য। আসল লেসনটা শুরু করা যাক। প্রথমে সেকশন এতে একটি টেক্সট আছে, তো এই টেক্সটটি আমাদের পড়তে হবে। টেক্সটটি পড়ার আগে আমরা নতুন কিছু ওয়ার্ড শিখব। তো চলো আমরা নতুন কিছু ওয়ার্ড শিখে ফেলি। তো প্রথম ওয়ার্ডটি হচ্ছে অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন। তোমরা আমার সাথে উচ্চারণ করো, অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট। এখন আমরা যদি অ্যানসিয়েন্ট দিয়ে কোনো একটা বাক্য তৈরি করতে পারি, দেয়ার আর মেনি অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আমাদের পৃথিবীতে অনেক প্রাচীন সভ্যতা আছে। দেয়ার আর মেনি অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন ইন আওয়ার ওয়ার্ল্ড। এরপরের যে শব্দটি আছে ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য, অনেক ধরনের রূপ থাকা, অনেক ধরনের বৈচিত্র্যতা থাকা, এটা হচ্ছে ডাইভার্সিটি। তো ডাইভার্সিটি দিয়ে আমরা একটা এক্সাম্পল সেন্টেন্স তৈরি করি। ইউ ক্যান ফাইন্ড ডাইভার্সিটি ইন দ্য জঙ্গল, ভেরিয়াস প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর দেয়ার। ইউ ক্যান ফাইন্ড ডাইভার্সিটি ইন দ্য জঙ্গল, ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড ট্রিজ আর দেয়ার। বিভিন্ন ধরনের প্রাণী এবং গাছ যেহেতু সেখানে আছে, অতএব একটা বন এখানে কি আছে, ডাইভার্সিটি আছে। একটা জঙ্গলে ডাইভার্সিটি আছে, বৈচিত্র্যতা আছে। আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই। ইনভেশন। ইনভেশন মানে হচ্ছে আক্রমণ। তো এই ইনভেশন শব্দটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করি। ইন্ডিয়া ইজ দ্য কান্ট্রি ফেসড লট অফ ইনভেশন বাই ডিফারেন্ট রেসেস। ভারত দেশটি অনেক জাতির দ্বারা আক্রমণ হয়েছে। ইউনিফিকেশন, একীকরণ অথবা একত্রীকরণ। হ্যাঁ, আমরা ইউনিফিকেশন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি। উই নিড ইউনিফিকেশন টু ডু সামথিং বেটার। কোনো কিছু ভালো করার জন্য আমাদেরকে একত্রিত হতে হবে। আমরা পরবর্তী ওয়ার্ডে চলে যাই। ডিসইন্টিগ্রেশন অর্থাৎ বিভেদ। ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে কি বিভেদ বা বিভক্ত হয়ে যাওয়া। দ্য কান্ট্রি ইজ ডিসইন্টিগ্রেটেড, অর্থাৎ এক দেশটি বিভক্ত হয়ে গেছে। দ্য কান্ট্রি হ্যাজ বিন ডিসইন্টিগ্রেটেড, দেশটি বিভক্ত হয়ে গেছে। এবার আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই। ভাইং। ভাইং মানে হচ্ছে টেক্কা দেওয়া। ভাইং বলতে বোঝায় যখন একজন অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করে বা একজন আরেকজনকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে, তো এইটাকে বলা হয় ভাইং। তাহলে আমরা ভাইং দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবো। দে আর ট্রাইং টু ভাইং ইচ আদার, তারা একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। আমরা পরবর্তী ওয়ার্ডে চলে যাই। ডিস্টিংক্ট, স্বতন্ত্র, অর্থাৎ যার একটি আলাদা বৈশিষ্ট্য আছে। ডিস্টিংক্ট। এভরি কালচার হ্যাজ ইটস ডিস্টিংক্ট ফিচার, অর্থাৎ প্রত্যেকটি সংস্কৃতির নিজস্ব স্বতন্ত্রতা আছে। তো পরবর্তী ওয়ার্ডে যাই। ডায়ালেক্টস, উপভাষা। হ্যাঁ, উপভাষা মানে হচ্ছে একটা ভাষার যখন অনেক রকমের রূপ থাকে। যেরকম আমাদের বাংলা ভাষা যখন আমরা বলি, প্রত্যেকটা জেলায় কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের শব্দ বা কথা বলার ধরন রয়েছে। যেরকম নোয়াখালীতে যারা বসবাস করে তাদের একটা আঞ্চলিক ভাষা আছে, আবার বরিশালে যারা বসবাস করে তাদের ভাষা কিন্তু নোয়াখালীদের ভাষা থেকে ভিন্ন। তো এই ভিন্ন যে একই ভাষার অন্তর্গত যে ভিন্ন ভিন্ন ভাষাগুলোকে সেগুলোকে বলা হচ্ছে কি ডায়ালেক্টস। ডায়ালেক্টস অর্থাৎ উপভাষা। তো আমরা ডায়ালেক্টস দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি। বাংলা ল্যাঙ্গুয়েজ হ্যাজ ভেরিয়াস কাইন্ড অফ ডায়ালেক্টস। বাংলা ভাষার বিভিন্ন রকমের উপভাষা রয়েছে। এ পর্যায়ে তোমরা তোমাদের বইয়ের 84 পাতায় চলে যাও, পেজ 84। তো এখানে একটা লেসন আছে। এই পুরা টেক্সটটা নিজেরা মনে মনে পড়ো এবং বোঝার চেষ্টা করো। এরপরে এই টেক্সটটা পড়ার পরে তোমাদেরকে সেকশন বিতে কিছু প্রশ্ন দেওয়া আছে। তো প্রশ্নগুলোর উত্তর টেক্সট থেকে বের করতে হবে। এই জন্য তোমাদের সময় 20 মিনিট। তোমরা এ পর্যায়ে ভিডিওটা পজ করবে এবং প্রশ্নগুলোর উত্তর বের করে সলভ করে
তোমরা আবার ভিডিওতে আসবে। ফিরে এলাম সেকশন বি এর প্রশ্নগুলো সলভ করার পরে। এবার আমরা যারা প্রশ্নের উত্তর কিছু কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাইনি, টেক্সটটি আমি পড়ব এবং এই টেক্সট পড়ে তোমাদেরকে সাহায্য করব যাতে তোমরা প্রশ্নগুলো খুঁজে পাও। তো আমরা পুরো টেক্সটটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেইবার। তো ভারত আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী। ইট ইজ দ্য লার্জেস্ট অ্যামং সাউথ এশিয়ান কান্ট্রিজ। এটা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্ববৃহৎ। ইনফ্যাক্ট India is the 7th largest country in the world with an area of 32,87,590 square kilometers. প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, সত্যিকার অর্থে। ইনফ্যাক্ট মানে হচ্ছে কি প্রকৃতপক্ষে ইন্ডিয়া ইজ দ্য 7th largest country. ইন্ডিয়া সপ্তম বৃহৎ দেশ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সপ্তম বৃহৎ দেশ, with an area of 32,87,590 square kilometer, যেটার আয়তন 32,87,590 স্কোয়ার কিলোমিটার। ইন্ডিয়া ইজ বাউন্ডেড বাই দ্য ইন্ডিয়ান ওশান অন দ্য সাউথ। দক্ষিণে ভারত সাগর দ্বারা ঘেরা, ইন্ডিয়ান ওশান দ্বারা ঘিরে আছে। দ্য অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট। পশ্চিমে আছে আরব সাগর অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল অন দ্য ইস্ট। এবং পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ রয়েছে পূর্ব দিকে। ইট ইজ বর্ডার্ড বাই পাকিস্তান টু দ্য ওয়েস্ট। ইন্ডিয়ার সীমানায়, পশ্চিম দিকের সীমানায় পাকিস্তান রয়েছে, চায়না, নেপাল, ভুটান টু দ্য নর্থ। এবং উত্তর দিকের সীমানা রয়েছে চায়না, নেপাল এবং ভুটান। অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড মায়ানমার টু দ্য ইস্ট। এবং পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি আফটার চায়না। চায়নার পরে ইন্ডিয়া সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। ইটস পপুলেশন ইজ অ্যারাউন্ড 1.5 বিলিয়ন। এর জনসংখ্যা প্রায় 1.5 বিলিয়ন। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাবাউট 13 মিলিয়ন পিপল লিভ ইন দ্য সিটি। নিউ দিল্লি ইন্ডিয়ার রাজধানী এবং 13 মিলিয়ন লোক এখানে বসবাস করে। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন। ইন্ডিয়া প্রাচীন সভ্যতার ভূমি। দ্য সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অফ দিস ভাস্ট কান্ট্রি ইজ দ্য রেজাল্ট অফ ইনভেশন বাই ডিফারেন্ট রেসেস ইন দ্য প্রসেস অফ হিস্ট্রি। দ্য সোশ্যাল, ইকোনমিক, কালচার অ্যান্ড ডাইভার্সিটি, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যে বৈচিত্র্যতা, এটা কি কারণে ঘটেছে? ইনভেশন বাই ডিফারেন্ট রেসেস ইন দ্য প্রসেস অফ হিস্ট্রি। ইতিহাসের বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির আক্রমণের ফলে এই বৈচিত্র্যতা এসেছে। ইন্ডিয়ান হিস্ট্রি বিগিনস উইথ দ্য বার্থ অফ ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড কামিং অফ দ্য আরিয়ানস। অর্থাৎ সিন্ধু উপত্যকার জন্মের মধ্য দিয়ে এবং আরিয়ানদের আগমনের মধ্য দিয়ে ভারতের ইতিহাস শুরু হয়। ডিউরিং দিস পিরিয়ড আরিয়ান কালচার ফ্লোরিস্ট ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো এই সময়ে আরিয়ানদের যে সংস্কৃতি বিকশিত হয়, পৃথিবীর এই অংশে আরিয়ানদের যে সংস্কৃতি সেটা বিকশিত হয়। The 15th century saw the unification of India under Ashoka, and it is in this time that Buddhism spread in many parts of Asia. এই পঞ্চদশ শতকে অশোকা একত্রিত হয় এবং বুদ্ধ ধর্মটা ছড়িয়ে পড়ে মেনি পার্টস অফ এশিয়া, এবং বুদ্ধ ধর্মটা এশিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। বুদ্ধিজম স্প্রেড ইন মেনি পার্টস অফ এশিয়া। In the 8th century, Islam came to India for the first time, and by the 11th century, it had firmly established itself. অর্থাৎ অষ্টম শতকে ইসলামের আবির্ভাব ঘটে ভারতে, এবং 1100 শতকে এটা খুব দৃঢ়ভাবে ভারতে স্থাপিত হয়। In 1206, কুতুবউদ্দিন আইবেক founded the Delhi Sultanate. তো কুতুবউদ্দিন আইবেক 1206 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানাত প্রতিষ্ঠিত করেন।
This was finally succeeded by the Mughal Empire in 1526. তো এটা পরবর্তীতে সফল হয় কাদের মাধ্যমে? মুঘলের মাধ্যমে 1526 খ্রিস্টাব্দে সফলতা লাভ করে, আন্ডার উইচ ইন্ডিয়া ওয়ান্স এগেইন অ্যাচিভড এ লার্জ মেজার অফ পলিটিক্যাল ইউনিটি। এর মাধ্যমে ভারতে একটি বড় ধরনের রাজনৈতিক ঐক্য সংঘটিত হয়। ইট ওয়াজ ইন দ্য 17th century দ্যাট দ্য ইউরোপিয়ানস কেম টু ইন্ডিয়া। এবং 1700 শতকে ভারতে ইউরোপিয়ানদের আগমন ঘটে, ফিরিঙ্গিদের আগমন ঘটে। দিস কনসিডার্ড দ্যাট দ্য ডিস্টিংগ্রেশন অফ দ্য মুঘল এম্পায়ার, এর মাধ্যমে মুঘল সাম্রাজ্যে বিভেদ তৈরি হয়, পেভিং দ্য ওয়ে ফর সুপারমেসি অফ দ্য ইংলিশ। এটা বিবেচনা করা হয় যে এই মুঘল সাম্রাজ্যের ভাঙনের ফলে, হ্যাঁ, ডিস্টিংগ্রেশন মানে কি? ভাঙন। মুঘল সাম্রাজ্যের এই ভেঙে যাওয়ার ফলে ইউরোপের জন্য খুব সুবিধা হয়, হ্যাঁ, ফর সুপারমেসি অফ দ্য ইংলিশ। এই সুপারমেসি মানে হচ্ছে কি? আধিপত্য। পেভিং দ্য ওয়ে ফর সুপারমেসি অফ দ্য ইংলিশ, দ্য ফ্রেঞ্চ, দ্য ডাচ অ্যান্ড দ্য পর্তুগিজ হু ওয়ার ভাইং উইথ ইচ আদার টু গেট কন্ট্রোল অফ ইন্ডিয়া। এই মুঘল সাম্রাজ্যের ভাঙনের ফলে ইংলিশ, ফ্রেঞ্চ, ডাচ এবং পর্তুগিজদের এই ভারতে প্রবেশ করতে খুব সুবিধা হয়। হু ওয়ার ভাইং উইথ ইচ আদার টু গেট কন্ট্রোল অফ ইন্ডিয়া, যারা নাকি কী করছিল? একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছিল ইন্ডিয়া দখল করার ক্ষেত্রে। কারা চেষ্টা করছিল? এই যে ইংলিশ, ফ্রেঞ্চ, ডাচ এবং পর্তুগিজ, এই বিভিন্ন জাতি ইউরোপ থেকে এসে ইন্ডিয়া দখলের চেষ্টা করছিল। দ্য ইংলিশ ইমার্জেস অ্যাজ দ্য ভিক্টরস। তো ইংলিশরা কী করলো? জয়লাভ করে। এই সবার মাঝখানে ইংলিশরা জয়লাভ করে। কি করতে? এই ইন্ডিয়া দখল করতে জয়লাভ করে। ইন 1974 ওয়ারেন হ্যাস্টিংস ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো 1774 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ারেন হ্যাস্টিংস, এই ওয়ারেন হ্যাস্টিংসকে ইন্ডিয়ার গভর্নর হিসেবে নিযুক্ত করেন। ইন 1876 কুইন ভিক্টোরিয়া was given the title Empress of India by the British Parliament and India came under the British rule. 1876 সালে কুইন ভিক্টোরিয়াকে এমপ্রেস অফ ইন্ডিয়া হিসেবে নির্বাচন করা হয়। কার দ্বারা? বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা রানী ভিক্টোরিয়াকে এমপ্রেস অফ ইন্ডিয়া হিসেবে নির্বাচন করা হয়। অ্যান্ড ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল, এবং ইন্ডিয়াতে ব্রিটিশদের রুল শুরু হয়ে যায়, অর্থাৎ ইন্ডিয়াতে ব্রিটিশ শাসন শুরু হয়ে যায়। দ্য ব্রিটিশ রুলড ইন্ডিয়া ফর নিয়ারলি 200 years। ব্রিটিশ ইন্ডিয়াকে কতদিন ধরে শাসন করলো? প্রায় 200 বছর ধরে শাসন করেছিল। দিস পিরিয়ড ওয়াজ মার্কড বাই ইন্ডিয়াস স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। তো এই সময়টা ভারতের স্বাধীনতা লাভের সংগ্রাম হিসেবে বিবেচিত হয়। ইন্ডিপেন্ডেন্স মানে কি? স্বাধীনতা, তাই না? থ্রু এ সিরিজ অফ হিস্টোরিক অ্যান্ড প্যাট্রিয়টিক মুভমেন্ট টু রিস্টোর ফ্রিডম, ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1947। তো বিভিন্ন রকমের ঐতিহাসিক এবং প্যাট্রিয়টিক মানে হচ্ছে দেশপ্রেম ঘটিত সংগ্রামের মধ্য দিয়ে পরিশেষে 1947 সালে ভারত ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা লাভ করে। এবার আসি কালচার নিয়ে। দ্য কালচার অফ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য মোস্ট ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড। তো ভারতের যে সংস্কৃতি, কালচার, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, তা একটা প্রাচীনতম এবং মোস্ট ইউনিক এবং অনন্য, অর্থাৎ যেটার মতো খুব একটা দেখা যায় না। মোস্ট ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে প্রাচীনতম এবং খুবই অনন্য। দেয়ার ইজ অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি থ্রু দ্য কান্ট্রি। তো পুরো দেশটার মধ্যে ব্যাপক পরিমাণে সাংস্কৃতিক বৈচিত্র্যতা রয়েছে, হ্যাঁ, ডাইভার্সিটি রয়েছে, মানে বিচিত্র রকমের সংস্কৃতির সমাবেশ রয়েছে এই দেশটিতে।
The South, North, and the Northeast have their own distinct cultures, and almost every state has carved out its own cultural distinction. তো আমরা প্রথমটুকুতে আসি। The South, North, and Northeast have their own distinct cultures. তো দক্ষিণ, উত্তর এবং সর্ব উত্তরে কি আছে? ওন ডিস্টিংক্ট কালচার, তাদের নিজস্ব বৈচিত্র্য, একক সংস্কৃতি রয়েছে। ডিস্টিংক্ট মানে বৈশিষ্ট্যপূর্ণ, তাদের নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ সংস্কৃতি রয়েছে। অ্যান্ড অলমোস্ট এভরি স্টেট হ্যাজ কার্ভড আউট ইটস ওন কালচারাল ডিস্টিংশন, এবং প্রত্যেকটা স্টেটেই, প্রত্যেকটা বিভাগেই তাদের নিজস্ব সাংস্কৃতিক বৈচিত্র্যতা রয়েছে। ডিস্টিংশন পার্থক্য, হ্যাঁ, তো নিজস্ব সাংস্কৃতিক পার্থক্য রয়েছে, মানে প্রত্যেকটা বিভাগের তাদের সংস্কৃতিগুলো আলাদা আলাদা। ওকে, there is hardly any culture in the world that is as varied and unique as India. There is hardly any culture, পৃথিবীর মধ্যে খুব কমই এরকম সংস্কৃতি আছে। হার্ডলি এনি কালচার দিয়ে বুঝিয়েছে খুব কমই আছে এমন। there is hardly any culture, খুব কমই আছে এমন সংস্কৃতি in the world, পৃথিবীতে, that is as varied, যেটা এতটা বৈচিত্র্যপূর্ণ, বিভিন্ন রকমের, and unique এবং অনন্য, হ্যাঁ, এবং অনন্য as India, ভারতের মতো। ভারতের মতো এরকম অনন্য এবং বিভিন্ন ধরনের কালচারের সমাবেশ রয়েছে এমন দেশ পৃথিবীতে খুব কমই রয়েছে। There are 17 major languages, এখানে 17টি মূল ভাষা রয়েছে, and 844 dialects, এবং 884টি উপভাষা রয়েছে, and 844 dialects used by the people of India, এবং 844টি উপভাষা ইন্ডিয়ার মানুষের দ্বারা ব্যবহৃত হয়, অর্থাৎ ইন্ডিয়ার জনগণ 17টি মূল ভাষা এবং 844টি উপভাষা ব্যবহার করে। ইন্ডিয়া ইজ আ ট্যুরিস্ট ডিলাইট, তো ভারত হচ্ছে ট্যুরিস্টদের জন্য খুব আনন্দ বা প্রমোদের একটা জায়গা। দ্য তাজমহল, ফতেহপুর সিক্রি, দ্য কুতুব মিনার অ্যান্ড দ্য রেড ফোর্ট আর এ ফিউ অফ দ্য মেনি wonders which attract people from all over the world. তো ভারতে কি কি আমাদের টুরিস্ট স্পট রয়েছে? তাজমহল, ফতেহপুর সিক্রি, দ্য কুতুব মিনার রয়েছে, অ্যান্ড দ্য রেড ফোর্ট রয়েছে, লালকেল্লা, আর এ ফিউ অফ দ্য মেনি ওয়ান্ডার্স। এরা হচ্ছে অনেক ভারতের বিস্ময়ের মধ্যে কিছু, which attract people from all over the world, যেটা পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষকে আকর্ষণ করে। কাশ্মীর হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ এ প্যারাডাইস অন আর্থ, কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ হিসেবে বিবেচনা করা হয়। দ্য কান্ট্রি অফ মাউন্টেন্স, ভ্যালি, ডেজার্টস, রিভার্স অ্যান্ড লেকস অফার দ্য রিচেস অফ এ মিনি ওয়ার্ল্ড উইদিন এ সিঙ্গল কান্ট্রি। তো এই কাশ্মীর সম্পর্কে বলা হয়েছে দ্য কান্ট্রি অফ মাউন্টেন্স, ভ্যালি, মানে এই কান্ট্রিতে কী কী রয়েছে? পাহাড় রয়েছে, উপত্যকা রয়েছে, ডেজার্টস, মরুভূমি রয়েছে, রিভার্স অ্যান্ড লেকস, নদী এবং লেক রয়েছে। এগুলো কি করে? অফার দ্য রিচেস অফ এ মিনি ওয়ার্ল্ড, এটা মনে হয় এমন যে এটা পুরো পৃথিবীর মধ্যে একটা ছোট পৃথিবী, অর্থাৎ এই কাশ্মীরের মধ্যে এমন কোনো কিছু নেই যা পুরো পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যায় না। তো পৃথিবীর যত রকমের বৈচিত্র্যময় বিষয়গুলো আছে সবই যেন কাশ্মীরের মধ্যে দেয়া হয়। দ্য নীলগিরি মাউন্টেন্স, হিল স্টেশনস লাইক ওটি অ্যান্ড দ্য দার্জিলিং অ্যান্ড দ্য টেম্পল অফ সাউথ ইন্ডিয়া, আজান্তা অ্যান্ড ইলোরা কেভস আর দ্য প্লেসেস ওয়ান ক্যান এক্সপ্লোর ইন ইন্ডিয়া। তাহলে এই দ্য নীলগিরি মাউন্টেন্স, নীলগিরিতে যে পাহাড়গুলো রয়েছে, হিল স্টেশন লাইক ওটির যে পাহাড়গুলো রয়েছে, অ্যান্ড দ্য দার্জিলিং তো সবাই চেনে, দার্জিলিং অ্যান্ড দ্য টেম্পল অফ সাউথ ইন্ডিয়া, তো সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ইন্ডিয়াতে যে মন্দিরগুলো রয়েছে, আজান্তা অ্যান্ড ইলোরা কেভস, তো সেখানে আরও রয়েছে কি আজান্তা এবং ইলোরা গুহা,
হ্যাঁ, এই কেভগুলো রয়েছে আর দ্য প্লেসেস ওয়ান ক্যান এক্সপ্লোর ইন ইন্ডিয়া। এগুলো হচ্ছে এমন কিছু জায়গা মানুষ কি করতে পারে, ভ্রমণের জায়গা হিসেবে বেছে নিতে পারে, যেগুলোকে তো আমরা পুরো কনটেক্সটটা পড়লাম, হ্যাঁ টেক্সটটা পড়লাম। এবার আমরা প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করব। তো তোমরা সাথেই থাকো। What do you know about the population and geographical area of India? তোমরা ইন্ডিয়ার জনগণ এবং ভৌগোলিক বিষয় সম্পর্কে কি জানো? তোমাদের প্রশ্ন ছিল এটা, প্রথম প্রশ্নটা। তো আমরা প্রশ্নটা খুঁজে বের করার চেষ্টা করি, দেখি কোথায় রয়েছে। প্রথম দিকে রয়েছে আমাদের এই প্রশ্নটা। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাবাউট 13 মিলিয়ন পিপল লিভ ইন দ্য সিটি। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ এশিয়ান সিভিলাইজেশন। তো আমাদের উত্তরটা কিন্তু এখানে আছে, কিন্তু এখানে সব কিছু তো আর লেখা যাবে না, তাই না? তো আমাদের এখান থেকে সংক্ষিপ্ত করে এটার উত্তরটা লিখতে হবে। তো এখান থেকে আমরা কতটুকু নিব? ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেইবার। হ্যাঁ, এটুকু লেখার দরকার নেই। ইট ইজ দ্য লার্জেস্ট অ্যামং সাউথ এশিয়ান কান্ট্রিজ। তো আমাদের উত্তরটা এখান থেকে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য পপুলেশন অ্যান্ড জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া। তো যেহেতু এখানে প্রথমে পপুলেশনের কথা বলা হয়েছে, তো পপুলেশনটাকে আমরা এখানে প্রথমে নিয়ে আসব। এইখান থেকে আমাদের লিখতে হবে ইটস পপুলেশন ইজ অ্যারাউন্ড 1.5 বিলিয়ন। নিউ দিল্লি ইজ দ্য ইটস পপুলেশন, এতটুকু লিখলে হবে যে পপুলেশনটা কত। তাহলে আমরা এই ইটসের পরিবর্তে আমরা লিখব দ্য পপুলেশন অফ ইন্ডিয়া। হ্যাঁ, পপুলেশন অফ ইন্ডিয়া। তাহলে আমরা প্রশ্নটার উত্তর লিখব এভাবে, দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ অ্যারাউন্ড, কত দেয়া আছে ওখানে, অ্যারাউন্ড 1.5 বিলিয়ন। অ্যারাউন্ড 1.5 বিলিয়ন। ওকে, বিলিয়ন। আর আমাদের আরও একটা প্রশ্ন আছে যে অ্যান্ড জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া। তা জিওগ্রাফিক্যাল এরিয়ার ক্ষেত্রে আমরা শুধু আয়তনটুকু লিখব, ঠিক আছে? উইথ অ্যান এরিয়া অফ 32,87,590 স্কোয়ার কিলোমিটার। এই এতটুকু আমরা লিখব, উইথ দ্য এরিয়া অফ, ওখানে কমা দিয়ে এখন আমি কপি করে নিয়ে যাচ্ছি, কিলোমিটার। এইটুকু আমরা এটার সাথে যোগ করে দিব, হয়ে গেল আমার অ্যান্সার। তো আমার অ্যান্সারটা পুরোটা কি হলো? দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ অ্যারাউন্ড 1.5 বিলিয়ন উইথ অ্যান এরিয়া অফ 32,87,590 স্কোয়ার কিলোমিটার। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা হলো, ওয়েন ডিড বুদ্ধিজম স্প্রেড ইন ইন্ডিয়া? তো বুদ্ধিজম ইন্ডিয়াতে কখন এসেছিল, বৌদ্ধ ধর্মের কখন আবির্ভাব ঘটে? তো আমরা এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করি, দেখি। Asia. The social, economic and cultural, the 5th century saw the unification of India under Ashoka, and it is in the time that Buddhism spread in many parts of Asia. তো এখানে আমরা এই পুরোটুকু লিখে দিলেই হবে। অথবা এরকম লেখা যায়, বুদ্ধিজম স্প্রেড ইন মেনি পার্টস অফ এশিয়া ইন দ্য 5th century। এভাবে করে লিখলেও আমাদের হবে। দেখো, আমি দুইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নটার উত্তর যেভাবে লিখতে হবে। ফার্স্ট, এখানে পুরোটা ধরে যদি তুমি উঠিয়ে দাও তাহলে তোমার উত্তরটা হতে পারে। হ্যাঁ, তো এভাবেও করা যায়, এভাবে লিখতে পারো। দ্য 5th century saw the unification of India under Ashoka, and it is in this time that Buddhism spread in many parts of India. এভাবে লেখা যায়। আবার আমি যদি এভাবে লিখি, বুদ্ধিজম দিয়ে শুরু করি, যে বুদ্ধিজম স্প্রেড ইন ইন্ডিয়া, এটা দিয়ে শুরু করি, এটা আমি দেখাচ্ছি, এতটুকু। বুদ্ধিজম স্প্রেড ইন মেনি পার্টস অফ ইন্ডিয়া, মেনি পার্টস অফ এশিয়া, এখানে আমি শুধু যোগ করব ইন দ্য 5th century। হয়ে গেল আমার
উত্তর, যেহেতু ওই সময় দুইটা ঘটনাই ঘটেছিল। অশোকা তখন একত্রিত হয় এবং বুদ্ধিজমের বিকাশটা ঘটে। তো আমি এরকম লিখতে পারি, বুদ্ধিজম স্প্রেড ইন মেনি পার্টস অফ এশিয়া ইন দ্য 5th century। এতটুকু লিখলে তোমার এটা অ্যান্সার হয়ে যাবে, তো পুরোটা না লিখলেও চলে। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার। এবার আমরা 3 নম্বর প্রশ্নটা দেখব কোথায় আছে প্রশ্নের উত্তরটা। 3 নম্বর প্রশ্নটা ছিল হোয়াট হ্যাপেন্ড টু ইন্ডিয়া ডিউরিং দ্য মুঘল এম্পায়ার। তো মুঘল এম্পায়ারের সময় ভারতে কি ঘটেছিল? ওকে, দিস ওয়াজ ফাইনালি সাকসিডেড by the Mughal Empire in 1526, under which India once again achieved a large measures of political unity. তাহলে আমাদের উত্তরটা কিন্তু এখানে আছে। দেখো, মুঘল সাম্রাজ্যটা আসার পরে এই যে দিস ওয়াজ ফাইনালি সাকসেস বাই দ্য মুঘল এম্পায়ার, তাহলে আমাদের লিখতে হবে এইভাবে, এইটুকু অংশ ইন 1526 এইটুকু আমাদের আগে আনতে হবে। তাহলে আমাদের লিখতে হবে এভাবে, ইন 1526 আন্ডার মুঘল এম্পায়ার ইন্ডিয়া ওয়ান্স এগেইন অ্যাচিভড এ লার্জ মেজার অফ পলিটিক্যাল ইউনিটি। একটু সাজিয়ে গুছিয়ে আমাদেরকে উত্তরটা লিখতে হবে। আমি এটুকু আগে কপি করে নিয়ে যাচ্ছি। তাহলে ইন 1956 উত্তরটা করতে হবে এভাবে, ইন 1526 under Mughal Empire, India once again achieved a large measure of political unity. হয়ে গেল আমাদের 3 নম্বর অ্যান্সারটা। একটু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। 4 নম্বরে আমরা প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্নটা কি ছিল দেখি। হ্যাঁ, হোয়াট আর সাম অফ দ্য টুরিস্ট অ্যাট্রাকশন ইন ইন্ডিয়া। ভারতের ভ্রমণের অঞ্চলগুলো কি কি, ভ্রমণের জায়গাগুলো কি কি? এটা আমাদের দ্য তাজমহল, ফতেহপুর সিক্রি, দ্য কুতুব মিনার অ্যান্ড দ্য রেড ফোর্ট আর এ ফিউ অফ দ্য মেনি ওয়ান্ডার্স হুইচ অ্যাট্রাক্ট পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। এতটুকু লিখলে হবে। তোমরা চাইলে আরও বড় করতে পারো, যেরকম এখানে আরও টুরিস্ট স্পটের কথাও বলা আছে। তো পেয়ে গেলাম আমরা আমাদের 4টা প্রশ্নের উত্তর। যারা রিডিং থেকে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে পারোনি, তারা আশা করি তোমরা এবার ভালো মতো খুঁজে পেয়েছো। তো আমরা এবার পরবর্তী সেকশনে চলে যাব। পরবর্তী সেকশনে আমাদের কি আছে দেখো, তোমাদের সেকশন সিতে কি আছে? সেকশন সিতে আছে কমপ্লিট দ্য follow chart below to show the history of India. Use one word to fill in each gap. অর্থাৎ তোমাদের এখানে চার্ট আছে, সেগুলোতে বিভিন্ন শূন্যস্থান আছে। শূন্যস্থানগুলোর মধ্যে তোমাদের শব্দ খুঁজে বের করে ওখানে বসাতে হবে, কিন্তু প্রত্যেকটা শূন্যস্থানের ক্ষেত্রে একটার বেশি শব্দ ব্যবহার করা যাবে না, শুধুমাত্র একটা ওয়ার্ডই দেয়া যাবে। আমরা একটু দেখি যে চার্টটা আসলে কেমন আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, তো প্রথমে কি আছে, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড দ্য কামিং অফ দ্য আরিয়ান। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে এরপর থেকে আমাদের খুঁজে বের করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে লেখা আছে 18th century কেমস টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, এখানে তোমাদের ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। এরকম প্রত্যেকটা গ্যাপে গ্যাপে ওয়ার্ড খুঁজে বের করতে হবে। আমি তোমাদেরকে আরও একটা খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখি, এটা আমরা একটু খোঁজার চেষ্টা করবো যে 18th century কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে এই অষ্টাদশ শতকে, অষ্টম শতকে, হ্যাঁ, অষ্টম শতকে নিশ্চয়ই কোনো একটা জাতি এসেছিল ভারতে। এখন আমাদের কিওয়ার্ড কী আছে, কোন শব্দটা দিয়ে বের করতে হবে আমাদের খুঁজে? 18th century। এই 18th centuryটা খুঁজে পেলে আমরা এখানে কিওয়ার্ডটা হবে, কোন ওয়ার্ডটা বসাতে হবে আমরা খুঁজে পেয়ে যাব। তো আমরা দেখি কোথায় আছে 8th century। আগে আছে, এই যে দেখো, দ্য 8th century ইসলাম, তাই না? দেখো এই যে আমরা পেয়ে গেছি 8th centuryতে কে এসেছিল? ইসলাম কেম, তাই না? আমাদের তাহলে ওখানে আমাদের কি লিখতে হবে? 18th centuryতে গিয়ে 18th centuryতে আমাদের লিখতে হবে ইসলাম কেম, তাই না? ইসলাম।
এই তো এভাবে করে তোমরা আর বাকি যে শূন্যস্থানগুলো আছে সেগুলো সব পূরণ করবে এবং এগুলো নিজেরা নিজেরা একা একা বাসায় করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। তো পরবর্তী লেসনে আমি এই যদি কোনো ওয়ার্ড খুঁজে না পাও, আমি পরবর্তী লেসনে এগুলো সলভ করে দেব। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবে, সময়টাকে কাজে লাগাবে, নিরাপদে থাকবে, আমার ক্লাসগুলো ভালো করে ফলো করবে, তাহলে আশা করি তোমরা উপকৃত হবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আবার সামনে অন্য একটি ক্লাস নিয়ে দেখা হবে। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থেকো, খোদা হাফেজ।